স্বাস্থ্য ব্যবস্থা সারা রাজ্যে উদাহরণ। সুপার স্পেশালিটির নামে যে হাসপাতালগুলো হচ্ছে সেখানে না ডাক্তার আছে, না ইনস্ট্রুমেন্ট আছে, না ওষুধ আছে। এই কিছুদিন আগে হয়েছে নীলরতন সরকার এনআরএস এ যে সুতো ব্যবহার হয় শিশুদের অপারেশন করে যে সুতো দিয়ে সেলাই করা হয়, এত নিম্নমানের সুতো যে সেই সুতো ব্যবহার করার পর শিশু মৃত্যু ঘটছে। তার কোনো অডিট হয়েছে? মানে আমরা ভাবতে পারি যে এই রাজ্যে ৭৫ বছর হয়ে গেল গঠনে, আমরা একবিংশ শতাব্দীতে ঢুকে গেলাম। সেই একবিংশ শতাব্দীর পশ্চিম বাংলা, যে নাকি একেবারে এত ঐতিহ্যপূর্ণ একটি রাজ্য, সেইখানে সুতো, গজের সুতো, সেলাইয়ের সুতো শিশুদের জন্য যেগুলো ব্যবহার করা হচ্ছে সেখানেও তো কাটমানি দালালি রয়েছে। সেই হলো শিশুদের মৃত্যুর কারণ। এবার টিকাকরণটা এসছে, ভ্যাকসিনেশন এসছে, এখানেও আবার অনেক ভাওতা দেওয়ার চেষ্টা হবে। বলবেন যে এটা হলো বিজেপির টিকা, আমরা নেব না, আমাদের আলাদা টিকা আছে। কথাটা হলো যে 9 বছর ধরে রাজ্যকে টিকা দেওয়া হচ্ছে। এমন টিকা দেওয়া হয়েছে যে উন্নয়নের চিন্তাধারাটা কি সেটাই রাজ্যের মানুষ ভুলে গেছে। 9 বছর মা মাটি মানুষের নামে টিকাকরণ হয়েছে, 35 বছর বিশ্ব বিপ্লবের নামে টিকাকরণ হয়েছে, এবং 9 বছরের শেষ প্রান্তে গিয়ে এবার বিশ্ব বাংলার নামে টিকাকরণ হচ্ছে। সবটাই বিশ্ব বাংলা, এবার টিকাটাও বিশ্ব বাংলা হবে। যাই হোক, রঞ্জিতা একটা খুব দামি কথা বললেন, আমাদের মনে করিয়ে দিলেন যে কোনো সরকার, সেই সরকার যদি তার কার্যপ্রণালী, পদ্ধতি এবং তার কাজ করার ধরন সে যদি একটি পুরোটাই সাজিয়ে নেয়, তাহলে সে কাজ করতে পারবে, ডেলিভার করতে পারবে এবং আসল রূপে উন্নয়ন করতে পারবে। সে যদি সেটা না করে, তার মেয়াদের শেষ প্রান্তে গিয়ে তাকে প্রকল্পের ঘোষণা করতে হবে। আমি সে বিষয়ে পরে আসছি। প্রথমে রঞ্জিতা এসছেন, আমি তাকে, আমার সাথে আছেন এখানে, তাকে শ্রদ্ধেয় রঞ্জিতার বক্তব্য আমরা সবসময় শুনে অনেক উদ্বুদ্ধ হই। এখানে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই, এবং পার্টির সব পদাধিকারী যারা আছেন আমাদের সামনে, যারা নিরলসভাবে খুব কঠিন পরিস্থিতিতে গ্রাউন্ডে কাজ করছেন, তাদেরকেও আমার নমস্কার এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আপনাদের এখানে আসাতে আমাদের নিজেদের আরো উৎসাহ অনেক বৃদ্ধি হয়েছে, এবং যারা প্রবুদ্ধজন যারা এসছেন, যারা পার্টির কর্মীও রয়েছে, বিভিন্ন স্তরের মানুষেরা রয়েছেন, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই। অনেক সময়ও হয়েছে, এবার মধ্যাহ্ন ভোজের সময় হয়েছে, আমি কয়েকটা কথা কিছুক্ষণ একটু বলবো কেবলমাত্র। আমি আসি গুজরাটের কথা, এবং গুজরাটের কথাটা প্রথমে একটু বলে তারপর লক্ষ্য সোনার বাংলা এবং এই লক্ষ্য সোনার বাংলার কি উদ্দেশ্য সেই বিষয়ে আসবে। কিন্তু দুটো বিচ্ছিন্ন না। গুজরাটের কথা একটু বলি, কেন সেই কথা বলতে গেলে আমাদের লক্ষ্য সোনার বাংলার সাথে তার একটি যোগসূত্র রয়েছে। আজকে যাকে বলা হয় শেষ প্রান্তে গিয়ে হঠাৎ মনে হলো যে সিঙ্গুরে কারখানা হওয়া উচিত। 9 বছর আগে যে প্রতিশ্রুতি দিয়ে, 9 বছর আগে যে প্রতিবাদ করে, যে সংঘর্ষ করে ক্ষমতায় আসা হলো, গত 9 বছর 10 বছর সেই সমস্যার জটিলতা বা সেই সমস্যার কোনো সমাধান করার চেষ্টা শুধু না, কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনাও আমরা দেখলাম, এবং শেষ প্রান্তে গিয়ে ঘোষণা করা হলো যে সিঙ্গুরে কারখানা বসবে। তো তাহলে তো আমরা যাকে বলা হয় ব্যাক টু স্কোয়ার ওয়ানে লাভ।
যার প্রতিবাদ করে বলা হলো কালো হাত গুড়িয়ে দেবো, ভেঙে দেবো, যে বিষয় নিয়ে অন্বেষণ করা হলো, মানে বলা হচ্ছে অন্বেষণ করা হয়েছে, অনেকে বলে যে সেই অন্বেষণ মঞ্চের চারপাশে রাত্রিবেলায় ইঁদুর ঘুরত। ইঁদুরেরা তখনই ঘোরে যখন খাওয়া দাওয়া পাওয়া যায়। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সিরিয়াস আলোচনা করছি, আমি সেই আলোচনাকে খাটো করতে চাই না। তো যে বিষয় নিয়ে প্রতিবাদ করে মা মাটি মানুষের মাথায় চাটি মেরে ক্ষমতায় আসা হলো, 9 বছর পর সেই ঘড়ির কাঁটা ঘুরে আবার সেই বিষয়ে ঘুরে এলো এবং বলা হচ্ছে যে সিঙ্গুরে কারখানা তৈরি হবে। এই কথার মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে যে গত 10 বছরে কোন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, পরিকাঠামোর ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে এই রাজ্যে সরকার, তৃণমূলের যে সরকার, তাদের কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল না। এবার আমি গুজরাটের কথা কেন বললাম? গুজরাটের কথা এই কারণে বললাম, কেননা গত বেশ কয়েক মাস ধরে গুজরাটের এক্সাম্পল তুলে গালিগালাজ করা হচ্ছে। সুস্থ মস্তিষ্কে যদি আমরা চিন্তা করি, প্রত্যেক রাজ্যে, পশ্চিমবাংলা বাদে প্রত্যেক রাজ্যের শাসনতন্ত্রে, শাসন পরিকাঠামো, শাসন ব্যবস্থায় কিছু না কিছু ভালো প্রকল্প বা কিছু না কিছু ভালো ইনিশিয়েটিভ প্রজেক্ট রয়েছে। তামিলনাড়ুর কথা ধরি, কর্ণাটকের কথা ধরি, গুজরাটের কথা ধরি, এমনকি কেরলেরও কথা যদি ধরি, প্রত্যেক রাজ্যে, মধ্যপ্রদেশের কথা, ইদানিং কালে গত 3 বছরে উত্তরপ্রদেশের কথা যদি ধরি, প্রত্যেক রাজ্যে যেগুলোকে ইংরেজিতে বলা হয় বেস্ট প্র্যাকটিসেস ইন গভর্নেন্স, অর্থাৎ শাসন ব্যবস্থায় ভালো ভালো কিছু প্রচেষ্টা। এবং আমরা এই কথা বারবার বলছি যে প্রত্যেক রাজ্যের শাসন ব্যবস্থায় যেগুলো ভালো, সেগুলো অন্যান্য রাজ্য নিয়ে নিজের ব্যবস্থায় সেগুলোকে লাগু করতে পারে। বেস্ট প্র্যাকটিসেস ইন গভর্নেন্সকে অন্য রাজ্যের বেস্ট প্র্যাকটিসেস ইন গভর্নেন্সকে নিজের রাজ্যে লাগু করা। উদ্দেশ্যটা হলো যে আমরা সংঘীয় পরিকাঠামোর মধ্যে যে রাজ্যে ভালো কাজ হচ্ছে সেই রাজ্যের ভালো কাজটাকে বুঝে নিয়ে সেই রাজ্যের ভালো, এমনকি উড়িষ্যা, পার্শ্ববর্তী উড়িষ্যা, পার্শ্ববর্তী বিহার, এখন সেই বিহার আর নেই, সেই রাজ্যের ভালো কাজ যেটা হচ্ছে আমার রাজ্যে আমি সেটাকে লাগু করতে পারবো কিনা, এই চিন্তা ভাবনাগুলো আমরা করতে পারি। গুজরাটে 15-14 বছর যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, একাধিক পরিকল্পনা উনি বাস্তবায়িত করেছিলেন। সে ট্রাইবালদের হোক, মেয়েদের শিক্ষা ক্ষেত্রে হোক, পুলিশ ফোর্সকে মডার্নাইজেশন করার ক্ষেত্রে, পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে হোক, রাস্তা, প্রত্যন্ত এলাকায় মরুভূমিতে জল পৌঁছে দেওয়া, মহিলাদের, মেয়েদের শিক্ষা এবং স্বাস্থ্য, গ্রন্থাগার থেকে শুরু করে স্বাস্থ্য সেবা কেন্দ্র, এবং কৃষকরা যাতে নির্বিঘ্নে 24 ঘন্টায় বিদ্যুৎ পায় এবং জল পায় তার সুব্যবস্থা করা। 14 বছর ধরে এমন এমন কাজ উনি করে গেছেন গুজরাটে। এক সময় গুজরাটকে বলা হতো কারফিউ স্টেট, দাঙ্গাবাদ, খালি দাঙ্গা, মানুষ বেরোতে পারতো না রাস্তায়। সেই কারফিউ স্টেট থেকে গুজরাট এখন নাম্বার 1 স্টেট অনেক ক্ষেত্রে হয়ে গেছে। কিন্তু আমরা গুজরাটের থেকে পশ্চিমবাংলায় দেখছি বারবার যে কোনো অন্য রাজ্যে কিছু ভালো কাজ যা হচ্ছে সেখান থেকে আমরা শিখতে চাইছি না, যারা শাসন ব্যবস্থায় আছে। আমরা বলতে যারা শাসন ব্যবস্থায় আছে, আমরা তো শাসনে নেই না, আমরা বলতে রাজ্যের কথা। এবং পশ্চিমবাংলার এমন একজন মুখ্যমন্ত্রী
যিনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেন না, এবং যদি কথা বলেন কেবলমাত্র তাদেরকে বলেন যে তারা যাতে তার ওই ফেডারেল ফ্রন্টকে সাপোর্ট করে যাতে উনি প্রধানমন্ত্রী হতে পারেন। মাঝে মাঝে ওই প্রাইম মিনিস্টার হওয়ার একটু ওনার আশা থাকে, প্রধানমন্ত্রী। কিন্তু এই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি আসামের সরকার, আসাম করোনার সময় আসাম সরকার কি ধরনের যে কাজ করেছে, টেস্টিং থেকে শুরু করে, চিকিৎসা থেকে শুরু করে, কন্ট্যাক্ট ট্রেসিং থেকে শুরু করে নজিরবিহীন কাজ করেছে আসাম সরকার। কিন্তু উনি আসাম সরকারের সাথে ওনার কোনো কথাবার্তা নেই, উড়িষ্যার সাথে ওনার কোনো কথাবার্তা নেই, বিহারের সাথে ওনার কোনো কথাবার্তা নেই, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে তো নেই কথাবার্তা। যার ফলে কি হচ্ছে যে আমরা পশ্চিম বাংলা এক কোণঠাসা হয়ে যাচ্ছে, একটি কোণঠাসা রাজ্যে পরিণত হচ্ছে। যার ফলে কি হচ্ছে যে এই পশ্চিম বাংলার রাজ্যের যে সম্ভাবনা, এই রাজ্যের মানুষের ক্ষমতা যা, ক্যাপাসিটি, এই রাজ্যের রিসোর্সেস যা রয়েছে, এই রাজ্যের কাজেও লাগছে না, রাজ্যের মানুষের কাজে লাগছে না, তাদের প্রকৃত পক্ষে উন্নয়নের কাজে লাগছে না, এবং পশ্চিম বাংলা সারা ভারতবর্ষের উন্নয়নের কাজে কোন রকম কন্ট্রিবিউশন করছে না। সেই জন্য লক্ষ্য সোনার বাংলার কথা যখন আমি বলছি, আমরা বলছি, আমাদের ভাবতে হবে যে 2022-এ স্বাধীনতার 75তম বর্ষ, রঙ্কিতা বললেন, এবং 2022 হচ্ছে পশ্চিম বাংলা গঠনেরও 75তম বর্ষ। আমরা কি পেলাম পশ্চিম বাংলাবাসী হিসেবে? আমরা সাধারণ মানুষ হিসেবে কি পেলাম? এবং সেটাকে যদি আমি আরো কনসেন্ট্রেট করে দিই, সুন্দরবনবাসী হিসেবে আমরা কি পেলাম? মূল প্রশ্নটা রেখে দিলেন এবং তার বিষয়ে উনি বললেন সুন্দরবন একটি আন্তর্জাতিক ক্ষেত্র, আন্তর্জাতিকভাবে রেকগনাইজড একটি পুরো এলাকা জোন। সেই এলাকার মানুষ 75 বছরে কি পেল? পশ্চিম বাংলা এই 75 বছরে ভারতের উন্নয়নে কি কন্ট্রিবিউট করবে? মানে এত সমৃদ্ধ একটি রাজ্য একসময় এসেছিল, এখনো পশ্চিম বাংলার মানুষের কর্ম দক্ষতা এত বেশি, কিন্তু ওই যে বিশ্বরঞ্জন বলল করোনা এক্সপ্রেস, শ্রমিক এক্সপ্রেস, এইরকম একটি রাজ্যে আমরা পরিণত হয়েছি। সেজন্য লক্ষ্য সোনার বাংলার কথা যখন বলা হচ্ছে, একদিকে আর্থিক উন্নয়ন, সুদূর প্রসারী চিন্তা ভাবনা, আর্থিক শিক্ষার দিক থেকে যুবক যুবতীদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তাদের জন্য কি আছে? বেশিরভাগ পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্য ছেড়ে যাচ্ছে তারা তো যুবক, তারা কারিগর, তারা নিজেদের ক্ষেত্রে, নিজেদের জেলায়, নিজেদের গ্রামে থেকে যদি কাজ করত, তাদের যদি উপায় থাকতো, তাহলে তারা ঘর ছেড়ে যেত। তারা এখান থেকে ঘর ছেড়ে গিয়ে তুতুকুড়িতে, টিউটুকুড়িতে, তামিলনাড়ুতে গিয়ে কোন রকম শ্রমিকের কাজ সেখানে করছে, ইট ভাটায়, অন্য রাজ্যে গিয়ে ইট ভাটায় কাজ করছে, কোথাও গিয়ে মাল তোলা, মাল রাখা, লিফটারের, লোডারের কাজ করছে। কিন্তু সে তার গ্রামে যদি থেকে যেত, সে তার গ্রামে তার যে দক্ষতা সেটা কাজে লাগিয়ে যদি সেখানে সুযোগ থাকতো, সে গ্রামেই থেকে যেত। তারপর মহিলা সশক্তিকরণ, মহিলা সশক্তিকরণের জন্য আমাদের দীর্ঘমেয়াদী প্ল্যান কি? আমি তো 9 বছরে অন্তত কিছু শুনি, এবং বামফ্রন্টের আমলে 35 বছর মহিলা সশক্তিকরণের না বহু স্লোগান দেওয়া হয়েছে, কিন্তু সেই স্লোগানের পরিবর্তে আসল সশক্তিকরণ কি হলো আমাদের কোনো নজরে আসে। আমরা কি ধরনের পশ্চিম বাংলা ছেড়ে যেতে চাই? আগামী 25 বছর এই পশ্চিম বাংলার গঠনের 100 বছর, আমরা কি ধরনের পশ্চিম বাংলা ছেড়ে যেতে চাই? যে পশ্চিম বাংলা যে আজকে মহিলা অত্যাচারে একেবারে সবচেয়ে এগিয়ে রয়েছে। যতই বড় গলায় বলুন যে এগুলো হচ্ছে চক্রান্ত, চক্রান্ত না, ফ্যাক্ট ফিগার্স দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যে মহিলা
অত্যাচারে পশ্চিমবাংলা সবচেয়ে এগিয়ে রয়েছে। সেজন্য আমাদের ভাবতে হবে যে আমরা এই বিভিন্ন ফিল্ডে আমাদের পরিকল্পনা কি আমরা পাইনি। গত 50 বছর কেউ দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই রাজ্যের সামনে রাখেনি। সেই জন্য আমরা যখন লক্ষ্য সোনার বাংলার কথা বলছি, আমরা বলছি আগামী 5 বছরের কথা আমরা ভাবি, আগামী 25 বছরের কথা ভাবি। 75 থেকে 100 যখন এই পশ্চিমবাংলা হবে, আমরা কি ধরনের রাজ্য দিতে চাই আমাদের আগামী প্রজন্ম। এবং লক্ষ্য সোনার বাংলার একটি বিশেষ দিক হলো যে সোনার বাংলা তো একদিন ছিল, কোন এক যুগে সোনার বাংলা ছিল। সেই সোনার বাংলা গেল কোথায়? পশ্চিম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, পশ্চিম বাংলার আধ্যাত্মিক ঐতিহ্য, পশ্চিম বাংলার অবিভক্ত বাংলার মনীষীরা, তারা সারা বিশ্বে পূজনীয় ছিল। আমি কার নাম ছেড়ে কার নাম বলবো, আমরা সবাই জানি, আপনাদেরকে আমাকে আলাদা করে বলতে হবে। এবং এই বাংলার মনীষীরা, এই বাংলার চিন্তাবিদরা সারা বিশ্বে তারা নিজেদের প্রতিষ্ঠা করেছিল। এবং এই বাংলা বাঙালি সংস্কৃতি সারা বিশ্বে নিজের একদা, সারা বিশ্বে তার একটি প্রতিষ্ঠা ছিল। আজকে এই ক্ষুদ্র বহিরাগত রাজনীতি করা হচ্ছে বাঙালি সংস্কৃতিকে আগলে রাখার জন্য, কিন্তু সেই আগলে রাখার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গত 35-50 বছর কি করা হয়েছে? আজকে বঙ্কিমের নৈহাটিতে কোনো মিউজিয়াম নেই কেন? আজকে মতুয়া মহাসংঘের প্রমোদ রঞ্জন ঠাকুর গাইঘাটাতে তার নামে ঠাকুরনগরে বিশাল একটি মিউজিয়াম, তীর্থক্ষেত্র, স্মৃতিক্ষেত্র তৈরি করা গেল না কেন? আজকে সুন্দরবনে এমন একটি রিসার্চ, সুন্দরবনের যে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে সেই সাংস্কৃতিক ঐতিহ্যকে নিয়ে কোনো রিসার্চ সেন্টার তৈরি হলো না কেন? আজকে পুরুলিয়ার কত জায়গা বলবো, বোলপুর, বীরভূম, বিভিন্ন জায়গায়, কৃষ্ণনগর, লালগোলা, যেখানে বঙ্কিম বসে বন্দে মাতরম লিখেছিলেন, সেখানে একটি ফলকও নেই যে এখানে বসে বঙ্কিম বন্দে মাতরম লিখেছিলেন। এই জায়গা আমরা সারা পৃথিবী বিখ্যাত করে দিতে চাই। ওই জন্য বাঙালিয়ানাকে আগলিয়ে রাখার যে একটা ফলস টেন্ডেন্সি হচ্ছে, একটি ক্ষুদ্র রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতি পাপের রাজনীতি, এই রাজনীতির বিরোধিতা করা উচিত। কেননা বাংলার সংস্কৃতিকে আগলে রাখার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা আজ অব্দি কেউ দেয়নি। নবদ্বীপ, সে তীর্থক্ষেত্রে, নবদ্বীপের রাস্তাঘাট গিয়ে দেখবেন, এক একটা ঐতিহ্যপূর্ণ শহর পশ্চিম বাংলায় তার ড্রেনেজ সিস্টেমের অবস্থা দেখবেন, এক বস্তা বৃষ্টি হলে জল জমে যায়। রাস্তাঘাটের অবস্থা দেখবেন। সেজন্য এই লক্ষ্য সোনার বাংলার মূলে রয়েছে পশ্চিম বাংলার সাংস্কৃতিক আধ্যাত্মিক ঐতিহ্য। তাকে আমাদের আবার পুনরুদ্ধার করতে হবে। অন্যদিকে রয়েছে পশ্চিম বাংলার আর্থিক ঐতিহ্য, তাকে আবার পুনরুদ্ধার করতে হবে। আর্থিক, আধ্যাত্মিক, সাংস্কৃতিক, এই সব মিলিয়ে কিন্তু লক্ষ্য সোনার বাংলা। সেই জন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে আগামী দিনে আমরা কি ধরনের পশ্চিম বাংলা চাই, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে। আমাদের প্ল্যান করতে হবে। প্রত্যেকটা জেলায় ভাবনা চিন্তা করতে হবে। প্রত্যেকটা জেলায় প্রধানমন্ত্রী বলছেন 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্টের কথা বলছেন। উত্তরপ্রদেশে সেই লাগু হয়ে গেছে। পশ্চিম বাংলায় আমরা 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্টের কথা বলি, ভাবনা চিন্তা করি। পশ্চিম বাংলায় আগামী 20 বছর কি ধরনের পশ্চিম বাংলা আমরা দেখতে চাই তার ভাবনা চিন্তা করি। যে যখন ভারত তার স্বাধীনতা 100 বছর পালন করবে, আমরা কি ধরনের পশ্চিম বাংলা, 100 বছরের পশ্চিম বাংলা কি ধরনের দেখতে চাই। এই সব কথা আপনাদের সামনে আজকে আমরা রাখতে চাইছিলাম। আমার মনে হয় যে খুবই অসাধারণ বক্তব্য এখানে অভিজিৎ দা রাখলেন। এই যে স্বাস্থ্যের কথা, স্বাস্থ্য, শিক্ষা এবং আইনি ব্যবস্থা, এই তিনটে দিয়ে কিন্তু রাজ্যের উন্নয়ন হয়, যে কোনো রাজ্যের উন্নয়ন। এবং আপনাদের মনে আছে, আমি শেষ বক্তব্য, শেষ কথা বলে শেষ করব। আপনাদের মনে আছে যখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হলেন, উনি প্রগতি চালু করেছিলেন। প্রগতি, কিছুদিন আগেও প্রগতির মিটিং হয়েছে। প্রগতি মানে কি?
এই যে 20, 25, 30 বছর ধরে বিভিন্ন প্রকল্প চালু হয়েছিল, শুরু করা হয়েছিল, ভিত্তি স্থাপন করা হয়েছিল, কিন্তু সেগুলো কোনোদিন শেষ হয়নি। সেগুলোকে শেষ করার উনি সংকল্প নিয়েছিলেন। প্রত্যেকটা প্রকল্পকে অ্যাসেস করা, যে হ্যাঁ ভাই 20 বছর ধরে এই প্রকল্প কেন কমপ্লিট হলো না, 25 বছর ধরে কেন লটকে আছে, 30 বছর কোনো অগ্রগতি হলো না কেন এই প্রকল্পে, এবং সেইগুলো জায়গা নিয়ে সেগুলোকে শেষ করা। সেটা কিন্তু বলে গভর্নেন্স। এই রাজ্যে সেটা হচ্ছে না। আপনারা না হলে ভেবে দেখুন, 1983 সালে, আমার যদি মনে আছে, 1983 সালে সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হয়েছে, এবং 1998 সালে, আমি যদি ঠিক বলি, একটু ডেটের হয়তো এদিক ওদিক হতে পারে, 1998 সালে সেই বোর্ড তার প্রথম রিপোর্ট জমা করে। এটা কি মানে ঠাট্টা হচ্ছে? সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ড তৈরি হলো 83 সালে, 98 সালে তার রিপোর্ট সে জমা করবে। এটা আমরা কি প্রহসন করছি? কি ধরনের শাসন ব্যবস্থা? মানুষের জন্য আমরা কি চাই? এই জিনিস যাতে আর না হয়, এই জন্যই লক্ষ্য সোনার বাংলা। সোনার বাংলা একটি কাল্পনিক স্তর না, সোনার বাংলাকে বাস্তবায়িত করতে হবে। সোনার বাংলা আমাদের হৃদয়ে রয়েছে, কিন্তু তাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমার এই কথা ছিল আপনাদের সামনে। আপনারা অনেক ধৈর্য ধরে আমাদের সবাইকে শুনেছেন, কিন্তু আমার মনে হয় যে অভিজিৎ দা বললেন, বিশ্বরঞ্জন খুব ডিটেলে সুন্দরবনের যে কষ্ট, বিভিন্ন স্তরে যে কষ্ট সুন্দরভাবে তুলে ধরেছে। আমি তাকে আগ্রহ করবো যে সেটা একটা নোট তৈরি করবে, কেন আমরা তো একটি ভিশন ডকুমেন্ট তৈরি করতে চাইছি। আমরা একটি ভিশন ডকুমেন্ট তৈরি করে লং টার্ম চিন্তা ভাবনা করতে চাইছি এই রাজ্যের জন্য। এবং রন্তিদা যে সুন্দরভাবে যে আমাদের মূল উদ্দেশ্য কি, আমরা কেন লক্ষ্য সোনার বাংলার কথা বলছি, এবং সোনার বাংলার কথা প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী বারবার এই কথা বলছেন, সোনার বাংলার কথা বলছেন, এবং তাদেরকেই বহিরাগত বলা হচ্ছে। হাস্যকর ব্যাপার। সোনার বাংলার কথা আজকে যারা পশ্চিম বাংলায় শাসনতন্ত্রে আছে তারা বলছে নাকি? প্রধানমন্ত্রী বলছে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী বলছে, এবং তাদের থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে আমরা সবাই বলছি, আসুন লক্ষ্য সোনার বাংলায় আমরা এগিয়ে যাই, সোনার বাংলা গড়ি, কিন্তু এই সোনার বাংলা যেন মজবুত সোনার বাংলা হয়। আগামী 20 বছরে পশ্চিম বাংলা যেন একেবারে প্রথম পঙ্ক্তির একটি রাজ্য ভারতবর্ষে হয়। কেবলমাত্র ওই ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গল করে দিলে সে একেবারে এগিয়ে গেল হবে না। নমস্কার।